সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে যে ক্যারেক্টারগুলোর গল্প বলবো সেই ক্যারেক্টারগুলো মহারাষ্ট্র থেকে তুলে নিয়ে এসেছি। একনাথ শিন্দে, উদ্ধব ঠাকরে, অজিত পাওয়ার, শারদ পাওয়ার আর অমিত শাহ, নরেন্দ্র মোদী। আর এর মধ্যে সব থেকে মেইন ক্যারেক্টার ফাডনাবিস। অমিত শাহ, ফাডনাবিস মিলে কিভাবে শিবসেনাকে শেষ করে দিল এবং অজিত পাওয়ার এবং শারদ পাওয়ারের এনসিপিকে শেষ করে দিল তার গল্প। যেটুকু কসর ছিল, যেটুকু বাকি ছিল শিবসেনা খতম হওয়ার, শিবসেনাকে ভাঙার পরে যেটুকু শিবসেনা বাকি ছিল সেই শিবসেনাটুকু কিন্তু ওই ঠাকরে পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছেন অমিত শাহ, ফাডনাবিস মিলে। হয়তো নরেন্দ্র মোদীরও ইশারা রয়েছে তাতে কোথাও না কোথাও, কারণ এদের সঙ্গে যখন দু নম্বরই হয়েছে, চালাকি হয়েছে, এরা তখন কিছু করতে পারেনি। কিন্তু যখন এদের সামনে সুযোগ এসছে তখন কিন্তু এরা ছয় ছক্কা মারছে। প্রথম কথা, 2019-এর নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচনের পরে যখন বিজেপি 105টি আসন পায় এবং শিবসেনা 55 বা 56টি আসন পায়, তো এরা একসঙ্গে গঠবন্ধনে লড়েছিল। তো একসঙ্গে সরকার বানানোর কথা ছিল, কিন্তু সরকার এরা একসঙ্গে বানায় না। এখানে উদ্ধব ঠাকরে দাবি করে বসে যে তাকে মুখ্যমন্ত্রী বানাতে হবে, যেখানে শুরু থেকে ফাডনাবিসকে মুখ্যমন্ত্রী বানানোর কথা চলছে এবং বিজেপি বিগ ব্রাদার ছিল। বিজেপি বিগ ব্রাদার থাকায় তাদের মুখ্যমন্ত্রী হওয়া জায়েজ ছিল, কিন্তু সেখান থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উদ্ধব ঠাকরে শারদ পাওয়ারের সঙ্গে মিলে, বিশেষ করে শারদ পাওয়ারের ইশারায় মিলে একটা জওয়া খিচুড়ি সরকার বানায়, যাদের তালমিল ব্যাঠে না, তালমিল বসে না। একদম সোজা কথা, যাদের বিচারধারা এক নয়, যাদের ভিন্ন বিচারধারা। শিবসেনার সঙ্গে এনসিপি বা কংগ্রেসের বিচারধারা কোনোদিনই মেলেনি, যারা একে অপরের বিরোধিতা করেছে, কিন্তু রাজনীতিতে কোনো কিছুই হওয়া অসম্ভব নয়, হয়েছে। তাই উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু উদ্ধব ঠাকরের এই লালসার জন্য, উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্বের পদের জন্য তার বাবার তৈরি হওয়া, অর্থাৎ বালাসাহেব ঠাকরের তৈরি করা দলটি, যেটি হিন্দুত্বের নামে চেনা যায়, হিন্দুত্বের নামে সবসময় চেনা যায়, সেই দলটিকে একেবারে শেষ করে দিলেন। যখন বিজেপি দেখলো যে তাদের সঙ্গে বিট্রে হয়ে গেছে, তাদের সঙ্গে একসঙ্গে লড়াই করে সমভাবাপন্ন একটি দল, দেশের মধ্যে অন্যতম একটি সমভাবাপন্ন দল তাদের সঙ্গে বিট্রে করে ফেলেছে, তখন কিন্তু সবাই বিরোধীরা, আজকালকার যারা বিরোধী আছে তারা কিন্তু খুব মজা উড়িয়েছিল। কিন্তু অমিত শাহ, ফাডনাবিস কিন্তু পরিষ্কার ওই চক্রপুঞ্জ কি করে কাটতে হয় সেই চক্রপুঞ্জ কাটার জন্য তাদের গোপন গল্প শুরু করে দিয়েছিলেন। উদ্ধব ঠাকরে কি করতেন? উদ্ধব ঠাকরে মাতোশ্রী থেকে এই দলটিকে চালাতো এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মাতোশ্রীতে বসেই থাকতেন। হয়তো মাঝে মধ্যে এই সিএম এর অফিস যেতেন, তাছাড়া মাতোশ্রীতে বসে থাকতেন। পুরো গ্রাউন্ড ওয়ার্ক যেটা আছে, অর্থাৎ এমএলএদের সঙ্গে কথা বলা, দলীয় কর্মীদের সঙ্গে কথা বলা, সমস্ত কাজটি একজন অটো চালক, একজন অটোরিকশা চালক একনাথ শিন্ডের মাধ্যমে করাতেন, যিনি সেই সময়কার এমএলএ ছিলেন। একনাথ শিন্ডের মাধ্যমে করাতেন। একনাথ শিন্ডে পুরো দলের উপর একটা বিরাট পাকাড় তৈরি করে নেয়, একটা বিরাট ধাকড় বসিয়ে নেয়। সেটা কিন্তু ফাডনাবিসের নজরে এড়ায়নি। অমিত শাহকে যখন এই খবর দিলেন তো নতুন গল্প শুরু হয়ে গেল। কি গল্প? ফাডনাবিস কি করলেন? একনাথ শিন্ডেকে বললেন তোমাকে মুখ্যমন্ত্রী করব যদি 2/3 এমএলএ ওখান থেকে ভেঙে নিয়ে আসতে পারো। অর্থাৎ 56টা এমএলএ ছিল, তার মধ্যে 2/3 এমএলএ ভেঙে নিয়ে আসলে তবেই গিয়ে দল পরিবর্তনের কেস তাদের উপর লাগু করা যায় না, এবং সেই সঙ্গে সঙ্গে দলের সিম্বলের দাবিও তারা করতে পারবে, কারণ সমস্ত নিয়মকানুন মেনেই কাজ হয়েছে। যখন এইভাবে একনাথ শিন্ডে ধীরে 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 করে 44 জন, সম্ভবত 44 জন এমএলএ কে নিজের দখলে নিয়ে আসলো এবং তাদেরকে নিয়ে প্রথমে বোধহয় গুজরাট, তারপরে আসাম চলে গেল। অর্থাৎ এখানে সোজা কথা বলা যায়, পলিটিক্স, অন্য পলিটিক্স শুরু হয়ে গেল, একদম নোংরা পলিটিক্স যাকে বলে, সেই নোংরা পলিটিক্স শুরু হয়ে গেল, যার শুরুয়াত করেছিলেন উদ্ধব ঠাকরে। তারপরে একনাথ শিন্ডেকে কথা মতন বিজেপি মুখ্যমন্ত্রী বানায় এবং তারপরে
ফডনাভিসকে কিন্তু উপমুখ্যমন্ত্রী হয়ে থাকতে হয়। ফডনাভিস কিন্তু অপমান সহ্য করেও চুপচাপ বসেছিল। কিন্তু বিজেপি যে তার যে সংগঠন, বিজেপি তার সঙ্গে তাদের অ্যালায়েন্সে যারা আছেন তাদের যে সম্মান করতে জানে, সেটুকু তারা দেখিয়ে দিল 2024-এর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পরে। কি করে? বিজেপি যেখানে 132টি আসন জিতে যায়, অর্থাৎ তারা চাইলে সরকার করতে পারে, অন্য নির্দল যা আছে তাদের নিয়ে সরকার করতে পারে, তাদের মাত্র আর 13টি আসন দরকার। কিন্তু তা না, তারা কিন্তু একনাথ শিন্ডেকে সেই যথাযোগ্য সম্মান দেয়, যে সব থেকে বড় পার্টি হওয়ার পরেও, প্রায় ক্ষমতার কাছাকাছি আসার পরেও একনাথ শিন্ডেকে কিন্তু তারা বলে দেয় যে আমরা 2.5 বছরের জন্য তোমাকে মুখ্যমন্ত্রী বানাবো। অর্থাৎ এবারে প্রথম 2.5 বছর ফডনাভিস মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে 2.5 বছর একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী থাকবেন। তাতে গল্প কোথায় গিয়ে দাঁড়ায়? তাতে গল্প গিয়ে দাঁড়ায় উদ্ধব ঠাকরে যে 18 বা 20টি এমএলএ জিতেছে, উদ্ধব ঠাকরের দল, এবার শিবসেনা ইউবিটি, উদ্ধব বাল ঠাকরে দল যে 18 বা 20টি এমএলএ জিতে এসছেন, তাদের দল ভাঙিয়ে আনতে সুবিধা হবে। অর্থাৎ 12 জন এমএলএ কিন্তু ইতিমধ্যে ভাগাবাদ করে দিয়েছেন, ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ গোপন খবর আগের থেকেই ছিল যে একনাথ শিন্ডে, অর্থাৎ শিবসেনার একনাথ শিন্ডে কিন্তু আবার চিফ মিনিস্টার হচ্ছেন। কিন্তু সমস্ত রাশ কিন্তু থাকবে কার হাতে? বিজেপির হাতে, ফডনাভিসের হাতে, অমিত শাহর হাতে। কারণ একনাথ শিন্ডে আর কিছু করতে পারবে না। আর একনাথ শিন্ডে দেখে নিয়েছেন যে যদি বেশি লাফালাফি করতে যাই তাহলে কিন্তু আমার অবস্থা ওই উদ্ধব ঠাকরের মতন হবে। তো বিজেপির সঙ্গে থাকলে এই যে দ্বিতীয়বার সিএম হলাম, এটা আবারও হয়তো হতে পারে ভবিষ্যতে, না থাকলে কিছুই করা যাবে না। তো একনাথ শিন্ডে এই ভুল করতে যাবেন না যে না অন্য কারোর সঙ্গে মিলিয়ে গাঠবন্ধন করে, অর্থাৎ কংগ্রেস ওদিকে এনসিপি সবাইকে মিলিয়ে নিজে সিএম হবেন, কারণ সিএম এখানে হতেই পারছেন। আর বিজেপি যেহেতু বিজেপির হাতে থাকবে, কারণ 132টি আসন তাদের হাতে, তো একনাথ শিন্ডের সমস্ত সিদ্ধান্তের ওপরে বিজেপির চাপ থাকবে, সমস্ত সিদ্ধান্তে। অর্থাৎ একনাথ শিন্ডে কিন্তু নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, একদম পরিষ্কার। আর একনাথ শিন্ডেকে সিএম কেন বানানো হলো? সিএম বানানো হলো কারণ বাঁচাকুচা যেটুকু শিবসেনা উদ্ধব ঠাকরের যে গুটটা আছে সেটুকু ধ্বংস করার জন্য। অর্থাৎ 18 বা 20 জন এমএলএ যে নির্বাচিত হয়ে এসছেন, তাদেরকেও এই শিবসেনার মধ্যে নিয়ে এসে যাতে দল পরিবর্তনের কেস তাদের উপর লাগে না। কারণ 12 জন এমএলএ যদি চলে আসে তাহলে তাদের উপর আর দল পরিবর্তনের কেস লাগবে না। অর্থাৎ বেশিরভাগটাই এখানে যখন চলে আসছে, 2/3 মেজরিটি চলে আসছে, অর্থাৎ তারা ওই দলটির, উদ্ধব ঠাকরে শিবসেনা দলটির আর অস্তিত্বই থাকলো না। তো অমিত শাহ, ফডনাভিস সেই কাজটি করে দেখিয়েছেন যে বিজেপির সঙ্গে চালাকি করলে এখন কিন্তু শিরে সংক্রান্তি, খুবই বিপদ, তোমার দল শেষ করে দিলাম। এবং শারদ পাওয়ার, যাকে মহারাষ্ট্রের রাজনীতির চাণক্য বলা হয়, তাকেও কিন্তু শেষ করে দিলেন অজিত পাওয়ারকে এদিকে ভেঙে নিয়ে এসে। অজিত পাওয়ার, এই যেমন উদ্ধব ঠাকরে কিছুই পাচ্ছেন না, উদ্ধব ঠাকরের দল হাতছাড়া হচ্ছে, আর একনাথ শিন্ডে এই মুখ্যমন্ত্রীর পদ পাচ্ছেন 2.5 বছরের জন্য। অজিত পাওয়ারকে হয়তো আবার উপমুখ্যমন্ত্রীত্বের পদ অফার করা হতে পারে। অর্থাৎ অজিত পাওয়ার দেখছে আমার কাকার থেকে এদের সঙ্গে থাকলে বেশি লাভ। এখানে আরেকটা ব্যাপার বিজেপি করে নিয়েছে, অর্থাৎ যে হিন্দু ভোটাররা বিজেপিকে ভোট দেয় না, যারা বিচারগত দিক থেকে বিজেপি বা শিবসেনার বিপরীতে দাঁড়িয়ে থাকে, তাদের ভোটটাও যাতে ক্যাপচার করা যায়, তার জন্য কিন্তু অজিত পাওয়ারকে তারা নিজেদের দলে রেখে দিয়েছেন। আর শারদ পাওয়ারের চালাকির জন্য সারা জীবন ধরে যিনি পার্টিটা বানিয়েছেন, সেই পার্টিটা কিন্তু তার মৃত্যুর আগেই বিজেপি তাদেরকে শেষ করে দেবে। এই একটা ব্যাপার গেল। আমরা চন্দ্রবাবু নাইডুর গল্প যদি জানি, চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল 2018-তে, সম্ভবত 2018-তে। চন্দ্রবাবু নাইডুর গল্প কখনো অন্য সময় বলা যাবে, কিন্তু বিজেপি যে মাস্টার স্ট্রোক খেলে দিল, তা কিন্তু তাদের যত অ্যালায়েন্স পার্টনার আছে, সমস্ত অ্যালায়েন্স পার্টনারদের কাছে কিন্তু একটা বিরাট মেসেজ গেল যে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করলে তাতে লাভ হবে, তাতে লোকসান হবে না। কারণ বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে যেখানে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখছেন না, সেখানে একনাথ শিন্ডেকে বিজেপি মুখ্যমন্ত্রী বানাচ্ছে। কি কারণ? বিজেপি কিন্তু এই মুখ্যমন্ত্রিত্বের পদটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না এখন বিজেপি, কারণ তাদের হাতে মহারাষ্ট্রের রাজনীতি, তাদের হাতে, তারা যা চাইবে তাই হবে।
শুধু শুধু ওই পদটাকে আঁকড়ে না ধরে পদটাকে 2.5 বছরের জন্য ছেড়ে দিয়ে বিজেপি কিন্তু বিরাট বড় একটা মাস্টার স্ট্রোক হলো এবং সারা ভারতবর্ষে কিন্তু লেহের পৌঁছে যাবে। কেন পৌঁছে যাবে? যারা ছোট ছোট পার্টনার আছে তারা কিন্তু বুঝতে পারছে যে বিজেপির সঙ্গে থাকলে তাদের আদৌ